আমরা কি শুরু করব? এটা খুলে নিতে পারি, তাই না? এই অবতার্থ সাইলেন্ট করে নিন ফোনটা। অর্ণব, তোদের কোথায়? না না, কোনো তোদের বুম নেই? ও ওখান থেকে আসছে। ও মাইকে বলতে হবে না? লাগাতে গিয়ে লাগাইনি, লোকগুলো দেখলে কিনা খেয়ে যায়। আমি খুলে ফেললাম তো, এত বড় সামনে তো এতটা জায়গা না, ভিডিও করছি আমরা সবাই নেগেছি, আমরা সবাই নেগেছি, আমরা তো সবাই নেগেছি। আর তোমরা আছো তো, তোমরা দিয়ে দেবে। রেডি? তোমরা রেডি? রেডি আপনারা? আর্টিফিশিয়াল ভাবে করেছো সদ্য, মানে কি আমার এই ইনফেকশন দিয়ে তাই বলছে ডোন্ট ওয়ারি। আপনি বলুন না, প্রথমে শুরু করছি, তবে আপনাকে দিয়ে দেবো। কি বলবো? না না, আমি আমার বলা থেকে আপনাকেও আমি বলবো, আপনি হচ্ছেন লিডে। টপিক কোনো এই যে আমরা কালকেরটা বলবো তো, যে কালকে আমরা এখানে স্বাধীনতা দিবস পালন করবো, হ্যাঁ সেইটা বলেছি, কর্মসূচিটা আমি বলবো। সেটা বলবো, ঠিক আছে, আমি সেটা বলবো, বরং ঠিক আছে যাচ্ছি তাহলে। নমস্কার, একটু প্লিজ আমরা শুরু করে দিচ্ছি ভাই, একটু প্লিজ প্লিজ একটু সময় দিন, একটু সময় দিন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ব্রাত্য বসু, আমার সঙ্গে আছেন তৃণমূলের কলকাতা থেকে আগত এক ঝাঁক নেতা নেত্রী, আছেন রাজ্যসভার সাংসদ মাননীয় চিকিৎসক ডক্টর শান্তনু সেন, আরেক সাংসদ লোকসভার ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সম্মানীয়, আছেন অর্পিতা ঘোষ সাংসদ রাজ্যসভা, আছেন প্রতিমা মণ্ডল সাংসদ লোকসভা, আছেন অপূর্ব পোদ্দার সাংসদ লোকসভা, আছেন আবির বিশ্বাস সম্মানীয় সাংসদ রাজ্যসভা, আছেন আবু তাহের, জনাব আবু তাহের সম্মানীয় সাংসদ লোকসভা, আছেন শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত অর্জুন অ্যাওয়ার্ড ফুটবলার, ভারতবর্ষের প্রাক্তন ক্যাপ্টেন অধিনায়ক সম্মানীয় সাংসদ লোকসভা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আমাদের আগরতলার কোঅর্ডিনেটর আরনের স্থানীয় নেতৃত্ব শ্রী সুবল ভৌমিক এবং শ্রী আশিসলাল সিং, আরও আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন, আপনাদের সবার পক্ষ থেকে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি আগরতলার এবং কলকাতার যে বিশিষ্ট সংবাদ মাধ্যমরা এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। খুব স্বল্প নোটিশে আমরা গতকাল একটি আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল এবং তখনই আমাদের নেতৃবৃন্দ এখানে ঠিক করেন যে আগামীকাল এই সময় 12টার সময় এখানে একটা আমরা প্রেস কনফারেন্স করবো, সাংবাদিক বৈঠক করব। আপনারা তাতে এত দ্রুত আপনারা চলে এসেছেন, আপনারা অংশগ্রহণ করেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা জানেন যে ভারতবর্ষের উত্তর পূর্বের এই মনোরম প্রাকৃতিক রাজ্য ত্রিপুরা গত বেশ কিছুদিন ধরে সারা ভারতের সর্বভারতীয় স্তরে নজর কাটছে। বিশেষত 2021-এ পশ্চিমবঙ্গে কিছুদিন আগে যে ঐতিহাসিক নির্বাচন গেছে, যেখানে মামাটি মানুষের বিপুল জনাদেশ পেয়ে আমাদের সারা ভারতের গণনেত্রী উন্নয়নের এবং আন্দোলনের মাসিহা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে। তার এবং তার দলকে আমাদের হারানোর জন্যে, তাকে হারানোর জন্যে, আমাদের দলকে হারানোর জন্যে সর্বভারতীয় দল, যারা গর্ব করে পড়ে থাকেন পৃথিবীর বৃহত্তম দল ভারতীয় জনতা পার্টি, তারা পশ্চিমবঙ্গের প্রায় থানাগায়ে বসেছিলেন এবং ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে
বেশ ডজন খানেক মন্ত্রী, সাংসদ সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাগীরথীর পূর্ব প্রান্তে এই দলকে হারানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু বাংলার রাজনীতি সচেতন মানুষ, মামাটি মানুষ, তারা এই সাম্প্রদায়িক, এই অনুন্নয়নকারী, এই ভারতবর্ষের ক্রমশ পেছনের দিকে ঠেলা, ভারতবর্ষকে ক্রমশ একটা সামন্ততান্ত্রিক দিকে নিয়ে যাওয়া এই বিজেপি দলকে পরাস্ত করে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাঁর আস্থা রেখেছেন। এবং আমাদের নেতা, সর্বভারতীয় সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথায় আমরা তাই সেই জায়গায় আস্থাশীল হয়ে এই উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা, এখানে আমরা মাঝে মাঝে আসতে শুরু করেছি। এবং গোড়ায় যে জায়গা থেকে আসতে শুরু করেছিলাম, আমাদের ধারণা এখানে আসার পর সম্পূর্ণ পাল্টে গেছে। আমরা ভেবেছিলাম যে বাংলার বিজেপির সঙ্গে ত্রিপুরার বিজেপির নিশ্চয়ই কিছু ফারাক থাকবে। এখানে তারা শাসন কার্যে আছেন। 18 সালে মানুষ এখানে ঠিক আমাদের মতোই 18 সালে মানুষ এখানে তাদের নিয়ে এসছেন। ফলে নিশ্চয়ই তারা প্রথমবারের জন্য ক্ষমতা পেয়ে এখানে মানুষের জন্য কিছু উন্নয়নের কাজ করবেন, মানুষের জন্য কিছু ভালো ভালো কাজ করবেন, মানুষের জন্য যাকে বলে গঠনমূলক উন্নয়নশীল কাজ করবেন, যে কাজ করে ইতিমধ্যেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষে সবার নজরে রেখেছেন। 164টা প্রকল্প চলে আমাদের রাজ্যে। সাধারণ মানুষ দুহাত তুলে মমতাদিকে আশীর্বাদ করেন। সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের, সমস্ত কাস্ট ক্রিডের সমস্ত মানুষেরা। আমরা তার পুনরাবৃত্তি আমরা ভেবেছিলাম কিছুটা হলেও ত্রিপুরায় দেখতে পাবো। কিন্তু একই হেরিলাম। ত্রিপুরায় এসে আমরা দেখছি এখানে মানুষ কাঁদছে, মানুষ এখানে আশ্রয় করছে। অত্যাচারের জন্যে, রাষ্ট্রীয় অত্যাচার, বিজেপির রাজনৈতিক অত্যাচার, এই দুটো মিলেমিশে এক মুখ হয়ে গেছে। প্রশাসন এবং দলকে আলাদা করা যাচ্ছে না। দল যেভাবে আমাদের দলের কিছু ছেলের উপর ঝাঁপিয়ে পড়ল, দল যেভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর আক্রমণ করলো, আপনারা প্রত্যেকটা জানেন, আমি তার পুনরাবৃত্তি করছি না। দল যেভাবে পুলিশ দলের রিপোর্ট নিয়ে যেভাবে ওই আমাদের বাচ্চা ছেলেদের, দেবাংশুদের, সুদীপদের, জয়াদের এবং এখানকার স্থানীয় ছেলে মেয়েদের যেভাবে ভোট রাস্তায় এসকর্ট করে নিয়ে গিয়ে এবং থানায় সারা রাত বসিয়ে রেখে যেভাবে মিথ্যে কেস দিয়ে তাদের অ্যারেস্ট করে, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে এসে তাদের আইনি পথে লড়াই করে তাদের ছাড়িয়ে নিয়ে যান, তাও আপনারা সবাই জানেন। তারপরেও আমাদের নামে কেস করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে। এবং আমরা এইটুকু খালি জানাতে চাই যে ত্রিপুরার মানুষকে যে আপনাদের সঙ্গে মমতাদি আছেন। আমরা এখানে শান্তিপূর্ণভাবে, সহিংসভাবে আমরা সংগঠনে বিস্তার চাইছি। আপনারা যদি কাজ করে থাকেন, ভাই আপনারা নিজেরাই বলছেন এখানে 13 সালে আপনাদের ভোট ছিল 0.2%। 18 সালে আপনারা বিজেপি এখানে ক্ষমতায় এসছেন। 18 সালে তৃণমূল কংগ্রেসের ভোট 1 কি 2% হবে। তাহলে আমরা এখানে গৌণ শক্তি। তাহলে গৌণ শক্তিতে ভয় পাচ্ছেন কেন ভাই? এত আতঙ্কের কি আছে? আপনারা যদি ভালো কাজ করে থাকেন, আপনারা যদি ঠিক কাজ করে থাকেন, এই যে আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন, আপনারা ধরে নিন আমাদের দিকে কিছু হবে না। আমাদের এত আটকাতে চাইছেন কেন? আমাদের নেতাকে এত আটকাতে চাইছেন কেন? আপনারা যদি মানুষের প্রতি কমিটেড থাকেন, মানুষের প্রতি যদি দায়বদ্ধ থাকেন, মানুষটা আপনাদের সঙ্গে আছে নাকি আসলে মানুষ নেই? আমরা প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি গলিতে, প্রতিটি জায়গায়, প্রতিটি রাস্তায় যখন ঘুরছি, যে মানুষরা এসে আমাদের হাত ধরছেন, তারা এসে বলছেন বিজেপির অত্যাচার থেকে বাঁচান, তাহলে সেটাই আসলে বাস্তবের চালচিত্র। সেইটাকে ভয় পাচ্ছেন আপনারা? সেইটাকে নিয়ে অসুবিধা হচ্ছে? প্রশাসনের সঙ্গে দল এইভাবে মিশিয়ে যে নজির আপনারা ভারতবর্ষে স্থাপন করছেন, এই উত্তর পূর্বের এই ঐতিহাসিক, এই সমৃদ্ধ, এই বর্ধিষ্ণু এবং প্রাকৃতিক সম্পদে ঘেরা এই মনোরম রাজ্য ত্রিপুরা, মা ত্রিপুরেশ্বরী তাদের কাঁদছেন, কষ্ট পাচ্ছেন। আমরা সেই জায়গা থেকে আজকে আমরা এই সাংবাদিক বৈঠক আহ্বান করেছি। আমাদের আগামীকাল আপনারা জানেন ভারতবর্ষের স্বাধীনতা দিবস, ঔপনিবেশিক শাসন দূর করে এই স্বাধীনতা দিবস আমরা কাল পালন করব গোটা ভারতবর্ষ জুড়ে। সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মসূচি আছে, সেটা আমাদের নেতৃবৃন্দ এক্ষুনি আপনাদের জানাবেন।
আমাদের কিছু কথা বলবেন, তারপর আমরা আপনাদের কাছে চলে যাব। আপনাদের যদি আমাদের কাছে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, যাকে যা প্রশ্ন করতে চাইছেন সেই প্রশ্ন করবেন, আমাদের মধ্যে থেকে কেউ না কেউ উত্তর দেবেন। আমি এখন আমার এই মাইক্রোফোন আমার নেত্রী লোকসভা সাংসদ শ্রীমতী কাকলি ঘোষের কাছে আমি মাইক্রোফোন দিচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাই, এবং আমরা গত কয়েকদিন ধরে এই খবর পাচ্ছি, 2 সপ্তাহ আগে যখন এসেছিলাম তখনও এখনো, যে আপনাদের উপরেও চাপ সৃষ্টি হচ্ছে, সংবাদ মাধ্যমের উপরেও ত্রিপুরার সর্বোচ্চ প্রশাসনিক স্তর থেকে ভয় ভীতি প্রদর্শিত হচ্ছে এবং চাপ সৃষ্টি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচিগুলো এবং তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন তার উপরে হামলা হয়েছিল, সেগুলো সম্প্রচার করার জন্য কিন্তু আপনাদেরকে অনেক চাপ সহ্য করতে হয়েছে। আমরা জানি কালকেও রাত্রিবেলা কিছু কিছু সংবাদ মাধ্যম, আমি এখানে নাম বলছি না, তাদের হোটেলের ঘরে পুলিশ ঢুকে তাদের কাছে বিভিন্ন ধরনের কাগজপত্র নথি দেখতে চেয়েছে, তাদের জিনিসপত্র তছনছ করেছে। সংবাদ মাধ্যমের উপরে এই ধরনের ন্যাক্কারজনক আক্রমণকে তীব্র ভাষায় আমরা নিন্দা করি। ভারতবর্ষের যে পরিকাঠামো আছে সাংবিধানিক, তার মধ্যে সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয় চতুর্থ স্তম্ভ, এবং সেই চতুর্থ স্তম্ভের উপরে যে আক্রমণ আসছে এটা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মেনে নেননি। তিনি সম্পূর্ণভাবে সংবাদ মাধ্যমের নিরপেক্ষ ভূমিকা এবং তাদের সহযোগিতা করার পছন্দ করেন। এরপরে আমরা বলতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি সর্বভারতীয় দল, এবং তার মহিলা শাখার নেত্রী হিসেবে সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজ্যে কিন্তু আমার কাজ করার অভিজ্ঞতা আছে। কিন্তু আমি কখনো দেখিনি এখানে যেভাবে মহিলাদের উপরে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। মহিলারা কিন্তু আমাদের এখানে 8টা জেলাতে কাজ করছেন, এখানে তারা বাড়ি বাড়ি গিয়ে যে সকল উন্নয়নের প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গবাসী পেয়েছেন, সেই প্রকল্পগুলো মহিলাদের জন্য, সশক্তিকরণের জন্য, নারী ক্ষমতায়নের স্বার্থে কতটা উপযোগী এটা মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বোঝাবার চেষ্টা করছে। সেখানে তাদের বাড়িতে পুলিশ গিয়ে, তাদের বাড়িতে ভারতীয় জনতা পার্টির স্থানীয় সরকার নেতা কর্মীরা গিয়ে তাদেরকে এটা করতে বারণ করছে, ভয় দেখাচ্ছে। আমি বলি যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিনও কেউ চমকিয়ে ধমকিয়ে থামিয়ে রাখতে পারেনি। তিনি আজকে সর্বভারতীয় স্তরে তার জায়গা করে নিয়েছেন। তার দল তৃণমূল কংগ্রেসকে এইভাবে কিন্তু ভয় দেখানো যাবে না, এটা ভারতীয় জনতা পার্টির জেনে রাখা উচিত। মন্ত্রী ব্রাত্য বসু যেন বললেন যে পশ্চিমবাংলার মানুষ তাদের এই ভীতি প্রদর্শন, তাদের এই অকথা কুকথা বলা, তাদের পশ্চিমবাংলায় গিয়ে মানুষকে ভয় দেখানোটাকে কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নেননি। বিধানসভা নির্বাচনে সেটা প্রমাণিত। তাই ত্রিপুরাবাসীও এগিয়ে আসবেন, এগিয়ে আসছেন, এবং আপনারা জানেন যে আমরা আগামীকাল ত্রিপুরাতেও প্রত্যেকটা জেলাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন করব। ত্রিপুরা কিন্তু কোনো পরাধীন অঙ্গরাজ্য নয়, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। সেখানকার মানুষেরও ভারতের সাংবিধানিক যে অধিকার প্রাপ্য সেটা কিন্তু তাকে দিতে হবে। ত্রিপুরাবাসী পরাধীন হয়ে রয়েছে। এখানে বিনা প্ররোচনায় ছাত্রছাত্রীদের ওপরে শিক্ষামন্ত্রী লাঠিচার্জ করেছেন, মেয়ে ছাত্রীদের ওপরে পুরুষ পুলিশ আক্রমণ করেছে, আমরা নিন্দা করছি। ছাত্রছাত্রীদের বলবো তোমাদের যে ন্যায্য দাবি সেগুলো কিন্তু আমরা নজরে রাখছি, এবং 10,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাকে কোনো নোটিশ ছাড়া এখানে তাদের কর্ম
জগৎচ্যুতি ঘটিয়েছে এই সরকার। শিক্ষক শিক্ষিকাদের পরিবার অনাহারে অর্থাহারে প্রায় মৃতপ্রায়। ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে যারা চাকরি করতেন শিক্ষক শিক্ষিকা, তাদের চাকরি চলে গিয়েছে। কেউ রাস্তায় ফেরিওয়ালার কাজ করছেন, কেউ এজেন্সির কাজ করছেন। সেই শিক্ষক শিক্ষিকাদেরও বলবো যে আন্দোলন চালিয়ে যেতে হবে, আমরা তোমাদের পাশে আছি। কেননা ত্রিপুরায় কোনো আজ অবধি ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরেও কর্মব্যবস্থা কর্মসংস্থান হয়নি। যে কর্মসংস্থান আগে থেকে ছিল যাদের, সেখান থেকেও তাদেরকে ছাঁটাই করে দেওয়ার ফলে তাদের খুব অসুবিধার মধ্যে সংসার চলছে। আমরা তাদের হয়ে লড়াই করতে চাই। ত্রিপুরাবাসীর উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস সর্বতোভাবে লড়াই করবে, তাদের পাশে আছে। এবং সংবাদ মাধ্যম যাতে করে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, আমরা সেই আবেদনও রাখবো। প্রশাসনের মতো চলবে। এর উপরে কোন রকমের দখলদারি বা কোন রকমের স্বৈরাচারী মনোভাব রাজনৈতিক দলের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হলে তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না। ধন্যবাদ কাকলিদিকে। আমি এক্ষুনি আমার মাইক্রোফোন আমার আরেক নেতা রাজ্যসভার সাংসদ শ্রী ডক্টর শান্তনু সেনকে আমি দেব। তার আগে আমি বলি, সিপিএম কি করছে? বিরোধী দল সিপিএম তারা এখানে কি করছে? প্রতিবেশীদের মধ্যে চচ্চড়ি আদান প্রদান হচ্ছে নাকি? মূল বাড়ি এবং পেছনের বাড়ি, আর সিপিএম এর বামপন্থী ছেলেগুলোর রাস্তা দাঁড়িয়ে মার খাবে। আমি কর্মীদের অনুরোধ করবো, বামপন্থী কর্মীদের, আপনাদের নেতারা যদি আপনাদের পাশে না থাকেন, আপনারা আমাদের সঙ্গে চলে আসুন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আমরা আপনাদের সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে আছি। লড়াইটা বহুমাত্রিক। বাংলা সিপিএম যে ভুল করেছে, আমি ত্রিপুরা সিপিএমকে সেই ভুল না করার অনুরোধ জানাচ্ছি। আপনারা ওখানে বিজে মূল বলে যে স্লোগান তুলেছিলেন, আজকে আপনাদের সেই স্লোগান প্রত্যাহার করতে হচ্ছে। এই একই ঐতিহাসিক ভুল দয়া করে ত্রিপুরায় পুনরাবৃত্ত করবেন না। ত্রিপুরা একটা সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে আছে, ত্রিপুরা একটা বদলের মুখে দাঁড়িয়ে আছে, ত্রিপুরা একটা নতুন পরিবর্তনের স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্নের উড়ান দিচ্ছেন। সেই স্বপ্নের উড়ান দিচ্ছেন আমাদের সারা ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আসুন, সে উড়ানের পাশে দাঁড়ান। আমি সেই গান করে বলবো, মুখোমুখি দাঁড়িয়ে যে দুটো দল, মাঝখানে নেই তো কিছুই, হয় পাজামা দালাল আর নয়তো শ্রমিক হবি তুই। বল কোন দিক, সাথী কোন দিক, বল কোন দিক বেছে নিবি তুই। আমি বামপন্থীদের এই গান তৈরি করে আমি বলছি, আপনারা আমাদের সঙ্গে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত মামাটি মানুষের দল। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এই বাংলাকে যেভাবে অভিশাপ থেকে মুক্তি দিয়েছেন 34 বছরের, এই অভিশাপের মুক্তি, রামের মুক্তি বা বাম থেকে মুক্তি আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলই দিতে পারে। এইটুকু আবেদন আমি আপনাদের জানালাম। এবার আমাদের পরবর্তী কর্মসূচি এবং অন্যান্য কথা বলার জন্য আমি ডক্টর শান্তনু সেনকে মাইক্রোফোন দিচ্ছি। ধন্যবাদ রতনা। প্রথমে বলি, আজকে আমরা অফিসিয়ালি বুকিং করে পয়সা দিয়ে হল নিয়ে কোভিড বিধি মেনে আপনাদের সাথে যে প্রেস কনফারেন্স করছি, বিপ্লব দেবের প্রশাসন তাতেও গতকাল রাত পর্যন্ত বাধা দেওয়ার চেষ্টা করেছিল যাতে আমরা এখানে এই প্রেস কনফারেন্স করতে না পারি, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে সব রকম চেষ্টা তারা করেছিল। আমি প্রথমেই PB24 মৃণালিনী ইন ভি নিউজ সহ প্রায় 5 থেকে 6টা প্রতিষ্ঠিত মিডিয়া হাউস ত্রিপুরা, যারা নিরপেক্ষ সংবাদ প্রতিবেদন করতে গিয়ে কিছু সত্য সামনে এনেছেন যেগুলো বিপ্লব দেব সরকারের স্বার্থের পরিপন্থী, তাই তাদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ অ্যাটিটিউড করেছেন বিজেপি সরকার। আমরা তাকে ধিক্কার জানাই। আজকে মিডিয়ার কথা প্রার্থনা বললেন, কাকলিদি বললেন, শুধু ত্রিপুরা নয়, আপনারা দেখেছেন যে পিটিআই, যেটা অন্যতম বড় মিডিয়া হাউস, তাদের সাবস্ক্রিপশন বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আপনারা দেখেছেন যে পেগাসাস গ্রুপকে নিয়ে যে সারা ভারতবর্ষের রাজনীতি তোলপাড়, সেখানে সব থেকে বেশি সংখ্যক যে প্রফেশনাল লোকেদের ফোন ট্যাপিং করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম কিন্তু আপনারা এই মিডিয়ার বন্ধুরা পড়েন। আমি কয়েকটা কথা বলবো আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা।
এখানে প্রত্যেকটা হোটেলকে বলে দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এলে তারা যাতে হোটেল না পায়। ট্রাভেল এজেন্টদের বলে দেওয়া হচ্ছে যে তারা যেন কোনো তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে গাড়ি ভাড়া না দেয়। আপনারা শুনলে অবাক হবেন, ইতিমধ্যে আপনারা জানেন এখানে ত্রিপুরা বিপ্লব দেবের পুলিশ ইম্পারসোনেশন করে, যেটা কোনোদিন স্বপ্নে ভাবা যায় না। অমল ভৌমিক আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, যাকে মধ্যরাতে বাড়ি থেকে অ্যারেস্ট করেছিল, তার মা অসুস্থ, তার বাবা অসুস্থ, তার স্ত্রী আছে, মেয়ে আছে। রাত্রিবেলা তার বাড়ির পিছনে দরজা দিয়ে ভেঙে ঢুকে, রান্নাঘর দিয়ে ঢুকে, কোনো মহিলা পুরুষ ছিল না, কোনো মহিলা পুলিশ ছিল না, পুলিশ গিয়ে প্রথমে তারা বলে যে আমরা এডিনগর থানা থেকে এসেছি। তারপর যখন কাগজ দেখতে চাওয়া হয়, বলে বেশি বাড়াবাড়ি করলে আরো 5 টাকা করে দেবো। তারপর সেই পুলিশেরা ঢাকাঢাকি করে কোনো কাগজ ছাড়া না দেখিয়ে জোর করে অমর ভৌমিককে রাত্রিবেলা অ্যারেস্ট করে নিয়ে যায়। সুরজিৎ সূত্রধর, তার অপরাধ কি? সে এক যুবক, ত্রিপুরাতে তার চাকরি নেই, সরকারি চাকরি পায়নি, সে একটা ট্রাভেল এজেন্টের গাড়ি চালায়। তার অপরাধ, তার গাড়ি ভাড়া করে সেদিন তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব চলেছিল। সে নিজের রাজনীতি করে না, সেই অপরাধে তার বাড়িতেও রাত্রিবেলা একইভাবে হানা দিয়ে আমবাসা থানা থেকে গিয়ে মিথ্যে কথা বলেছে যে আমরা লোকাল থানা থেকে গেছি, এবং সেখানেও তার বৃদ্ধা মা, যে বৃদ্ধা মা ট্রিটমেন্ট করতে পারছে না ত্রিপুরায়, আগামী সপ্তাহে কলকাতা যাবে ট্রিটমেন্ট করতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এবং আমরা সেই দায়িত্ব নিয়েছি সেই ট্রিটমেন্ট করার। তাকেও সেইভাবে অন্যায়ভাবে তাকে সেখান থেকে হ্যারাস করা হয়েছে এবং তাকে সেখান থেকে জোর করে টানতে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমাদের প্রশ্ন, মাত্র 40 মিনিটের দূরে একটা সরকার চলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেখানে ডবল ইঞ্জিনের সরকার নেই, যেখানে প্রত্যেক মুহূর্তে কেন্দ্রে ভূমাতৃসুলভ আচরণ ফেস করতে করতে, লড়াই করতে করতে যেতে হয়, যেখানে 34 বছর বামপন্থীরা সরকারটাকে রসাতলে ফেলে দিয়ে চলে গিয়েছিল, তার উপর কেন্দ্রে নরেন্দ্র মোদী, অমিত শাহের বৈমাতৃসুলভ আচরণ, এই সব কিছুকে উপেক্ষা করে এবং প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে পারে, সেখানে ডাবল ইঞ্জিনের ত্রিপুরায় কেন উন্নয়ন হবে না? তাই আমাদের অঙ্গীকার, এখানে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সারা ভারতবর্ষের মহিলাদের মধ্যে প্রথম সম্মান দেখিয়েছিলেন মহিলাদের এবং বলেছিলেন ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরে 50% রিজার্ভেশন, সেটা ত্রিপুরাতেও মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সমস্ত সরকারি হাসপাতালে, সরকারি পরিষেবায়, স্বাস্থ্য পরিষেবা এলিফেন্ট বিনামূল্যে পাওয়া যায়, এবং বেসরকারি পরিকাঠামোতেও সমস্ত মানুষ যাতে ফ্রি ট্রিটমেন্ট পায় তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড। আজকে আয়ুষ্মান ভারতের বড় বড় কথা বলা হয়, আপনার কাছে যদি স্মার্টফোন থাকে, আপনার কাছে যদি স্কুটি থাকে, দোতলা বাড়ি থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু বাংলায় গিয়ে দেখুন, 10 কোটি মানুষ, সে গরিব হোক বড় লোক হোক, প্রত্যেকে আয়ুষ্মান ভারতের মতো আয়ুষ্মান ভারত তারা পাবে না, কিন্তু প্রত্যেকে স্বাস্থ্যসাথী কার্ড পাবে। আর সব থেকে বড় কথা, মহিলাদের সম্মান। বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দিতে জানেন বলে স্বাস্থ্যসাথী কার্ডটা তিনি বাড়ির মহিলাদের নামে করেছেন। তার কারণ, সেই মহিলার যে বৃদ্ধা বাবা মা, যাদেরকে তিনি বাপের বাড়িতে ছেড়ে এসেছেন, তার ট্রিটমেন্টটা ওই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে হবে। আজকে বাংলায় যদি কন্যাশ্রী হয়, আগামী দিনে ত্রিপুরার মেয়েরাও কন্যাশ্রী পাবে। ক্লাস 8 নয়, ক্লাস 10 নয়, ক্লাস 11, 12 নয়, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পোস্ট ডক্টরেট যতদূর পড়াশোনা করবে সেখানে তারা কন্যাশ্রী প্রকল্প পাবে। আজকে বাংলায় বাড়ির মায়েদের আর বাড়ির বাবাদের কাছে হাত পেতে পয়সা চাইতে হয় না। তা দিয়ে দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির মায়েদের আজকে স্বাবলম্বী করে দিয়েছেন। আজকে সরকারটা দুয়ারে পৌঁছে গেছে, বলছে দুয়ারে সরকার। দেখুন সেখানে কত সফলতার সাথে যে প্রজেক্ট চলছে। দুয়ারে রেশন, আজকে কোভিডের সময় থেকে শুরু করে একমাত্র পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2 টাকা নয়, বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছেন। স্কুল বন্ধ আছে, মিড ডে মিল করে গিয়ে দেখুন, চাল থেকে, ডাল থেকে, ছোলা থেকে, সাবান থেকে, স্যানিটাইজার থেকে, সেখানে বাটা কোম্পানির জুতো দেওয়া হয়, সেখানে স্কুল ব্যাগ, বই খাতা সমস্ত কিছু দেওয়া হয়। বাংলার মানুষ যদি পায় মাত্র 40 মিনিট দূরে থেকে, ত্রিপুরার মানুষ ডবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও কেন সেটা পাবে না? ত্রিপুরার মানুষের 7টা বিধানসভা কেন্দ্রে 3300
328টা বুথের প্রত্যেকটা মানুষের পাওয়ার অধিকার আছে এবং এই অধিকার তাদের কাছে পৌঁছে দিতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলায় তৃণমূল কংগ্রেসের যে জোয়ার আপনারা দেখেছেন, এত চেষ্টা করে তারা ইডিকে লাগিয়েছে, তারা সিবিআই কে লাগিয়েছে, তারা ইনকাম ট্যাক্সকে লাগিয়েছে, কোভিডের কথা বলে তারা বড় বড় করে গতকাল এই ত্রিপুরার বুকে কতজন কর্মী নিয়ে বাস ভাড়া করে বিজেপি কোভিড প্রোটোকল ভেঙে সেখানে মিছিল করেছে আমরা জানতে চাই। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসে, থানায় যখন আমাদের জোর করে নিয়ে যাওয়া হয়, পুলিশ তৃণমূলের ক্ষেত্রে বলে কোভিড বিধি মেনেছে ভেঙেছে বলে বসিয়ে রেখে রাতের অন্ধকারে তাদেরকে অ্যারেস্ট করে। আর সেই থানার বাইরে যখন বিজেপির গুন্ডারা জয় শ্রীরাম বলি দেয়, তারা কোভিড বিধি ভাঙে না। যখন এখানে বাস ভাড়া করে শয়ে শয়ে হাজার হাজার বিজেপির কর্মীরা মিছিল করেছে গতকাল, সেখানে কোভিড বিধি ভাঙা হয় না। এই বিচারিতা ত্রিপুরার মানুষ বুঝতে পারছে। তাই বাংলায় যে জোয়ার উঠেছে, এত চেষ্টা করো দু হাতে টুকটুকি বাজাতে বাজাতে ফিরে আসতে হয়েছে। আগামী দিনের তৃণমূলের জয়ে এখান থেকে ভারতীয় জনতা পার্টি বিদায় নেবে, এটা নিয়ে আর বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা দেখছেন, সব থেকে মজার ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় একটা স্লোগান দিলেন, খেলা হবে। আর এই মনসুন সেশনে আমরা পার্লামেন্টে গিয়ে দেখেছি, সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে আজকে একটা ব্র্যান্ড স্লোগান হয়ে গেছে, খেলা হবে। খেলা হবেটা শুধু আজকে আর বাংলার স্লোগান নয়, সারা ভারতবর্ষের সমস্ত অবিজেপি বিরোধী শক্তির ব্র্যান্ড স্লোগান হচ্ছে খেলা হবে। এবং আগামী 16ই আগস্ট আগামীকাল সমস্ত জায়গায় খেলা অনুষ্ঠান পালিত হবে। ত্রিপুরার প্রত্যেকটা ব্লকে আগামী পরশুদিন প্রত্যেকটা ব্লকে, ত্রিপুরার 4টা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা ব্লকে খেলা হবে, অনুষ্ঠান হবে, কেন্দ্রীয়ভাবে আমরা অনুষ্ঠান পালন করব। এবং আগামীকাল 15ই আগস্ট যখন ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে স্বাধীনতা দিবস উদযাপিত হবে, তখন এই ত্রিপুরার মাটিতেও তৃণমূল কংগ্রেস স্বাধীনতা দিবস উদযাপন করে ত্রিপুরাবাসীকে আগামী দিনে এক নতুন রাজনৈতিক স্বাধীনতা দেওয়া এবং নতুন উন্নয়নমুখী ত্রিপুরা করার সংকল্প নেবে তৃণমূল কংগ্রেস আগামী দিনে। এই কথা বলে যারা মিডিয়ার বন্ধুরা এসেছেন তাদের সকলকে আরো একবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের নেত্রী জনগণ মন অধিনায়িকা মমতা ব্যানার্জির পক্ষ থেকে, আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মাইক্রোফোন আবার প্রান্ত দাঁড়াতে তুলে দিচ্ছি। আমাদের আর কিছু বিশেষ বলার নেই, আমরা খালি বলছি এই মাটিতেই খেলা হবে, ত্রিপুরাতেই খেলা হবে, 23-এ খেলা হবে। সেই খেলা আমরা শুরু করে দেওয়ার জন্য এবং এখানে স্থানীয় নেতৃত্বকে আমরা বলবো, যারা আছেন আমাদের সঙ্গে, আমাদের সামনেও কিছু স্থানীয় নেতৃত্বরা আছেন, আমরা বলবো আপনারা সংগঠিত হন। আমরা পেছন থেকে আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু আপনারা ফেস, আপনারাই মুখ। আমরা আপনাদের মমতা ব্যানার্জির বার্তা, মমতা ব্যানার্জির চিন্তা, মমতা ব্যানার্জির দর্শন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, এগুলো সব আমরা আপনাদের দিয়ে যাবো। আপনারা সংগঠিত হয়ে এই এই সাম্প্রদায়িক শক্তিকে ত্রিপুরার মাটি ছাড়া করুন, ত্রিপুরাকে ভিটে ছাড়া করুন। এইটুকু বলে এবার আমি আপনাদের কাছে কোনো যদি কিছু প্রশ্ন থাকে আমাদের জন্য আপনারা করতে পারেন। ধন্যবাদ। হ্যাঁ, দেখুন, আমরা কিছুই চাইছি না। আমার বক্তব্য হচ্ছে যে এখানে বিরোধী দল হিসেবে মমতা ব্যানার্জি তো 34 বছর একটা বিরোধী নেত্রীর ভূমিকা পালন করেছে। বিরোধী নেত্রী আমি প্রশাসনিক মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 7 বারের সাংসদ, 3 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। আমি এই পরিচয়গুলো ভুলে যাচ্ছি। শুধু বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা খালি ভাবুন। 21শে জুলাই থেকে শুরু করে নন্দীগ্রাম, শিমুর, কেশপুর, ছোট আমারিয়া, মানে বলে শেষ করতে পারবো না, আমরা খুব আঙুল গুনে শেষ করতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বিরোধী নেত্রী হিসেবে লড়াই। 34 বছর তিনি সেই দায়িত্ব পালন করেছেন। আমার প্রশ্ন হচ্ছে এখানে সিপিএম, আপনারা 3 বছর হলো ক্ষমতাচ্যুত হয়েছেন মাত্র, আপনারা কি করছেন? আপনারা আমার নেত্রীকে দেখে শিখছেন না কেন? লড়াই কিভাবে মাটি কামড়ে করতে হয়। তো আমরা সিপিএমের থেকে কিছুই চাইছি না, সিপিএমকে ঠিক করতে হবে। এখানে সিপিএম কি চাইছে? আমরা এখানে সিপিএমের যারা নেতৃবৃন্দ আছে তাদের প্রতি, বামপন্থী নেতৃবৃন্দ, তাদের প্রতি শ্রদ্ধা আছে আমাদের, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু এই শ্রদ্ধাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আপনাদের তো রাস্তায় নামতে হয়। যদি না পারেন তো বলে দিন,
আপনাদের কর্মীদের ছেড়ে দিন, তাদের তৃণমূলের পতাকা তোলে আসতে দিন। আমাদের সিপিএমের থেকে কিচ্ছু চাওয়ার নেই ভাই। তারা আমাদের কিভাবে দেখবেন, আমরা তাদের উপরই বলতে ছাড়ছি। আমি আগেও যেটা বলেছি, পশ্চিমবঙ্গের সিপিএমের মতো ঐতিহাসিক ভুল তারা করবেন কিনা তারা সিদ্ধান্ত নেবেন, এইটুকুই। হ্যাঁ, আমি প্রশ্ন নিয়ে আমি দিয়ে দেব। নমস্কার। এর ছোট করে করুন। বাংলাদেশের মেয়েটি চায় এবং সেই কারণে আমরা দেখতে পাই মমতা ব্যানার্জির সামনে বিজেপিকে হারতে হয়েছিল এবং নির্বাচনের শেষ পর্যন্ত বিজেপি কোনো ফেস দিতে পারেনি মমতা ব্যানার্জির সামনে। এবং সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের চেহারা নিয়ে কিন্তু একটা সংকট আমরা দেখতে পাচ্ছি। কি সংকট? কি সংকট? তৃণমূলের চেহারা বা ফেস, একজন ফেস। ও, ফেস নেই বলছেন? হ্যাঁ, তার পাশাপাশি অবশ্যই বলতে হয় যে গত এক মাসে আপনাদের বিধানসভায় কোনো সংখ্যা না থাকলেও আপনারা মুখ্য বিরোধী দল হিসাবে কিন্তু আপনাদের স্থাপিত করতে পেরেছেন। কিন্তু 2014 সালের পর থেকে যদি আমরা দেখি, ভারতীয় রাজনীতিতে চেহারা কিন্তু একটা বড় ফ্যাক্টর স্যার। সেখানে কি বলবো? এই প্রশ্নগুলো আগের দিন আপনি সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে করেছিলেন, এই প্রশ্নটাই করেছিলেন। আপনি পুনরাবৃত্তি করলেন, কোনো অসুবিধা নেই। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এখানে এই সাংবাদিকতা করছেন এখানে। আপনার কাছে আমার প্রতি প্রশ্ন হচ্ছে এই যে 2016, 2017, 2015 এখানে সমস্ত বিশিষ্ট সাংবাদিক ত্রিপুরার এখানে আছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, কতজন সম্মানীয় মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন তার ফেস আপনারা কজন চিনতেন? 2015, 2016, 2017 সম্মানীয় তার মুখ্যমন্ত্রী ফেস আপনারা কজন চিনতেন? তাহলে আমার উত্তর হচ্ছে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আগামী বাড়ির মুখ্যমন্ত্রী হয়তো আমাদের মধ্যেই লুকিয়ে আছে, সেইখান থেকে আমাদের স্থানীয় নেতৃত্বের মধ্যে লুকিয়ে আছে। কে উঠে আসতে পারবে কে জানে, কিন্তু সেগুলো স্থির করার সময় এখন নয়। এখন ফেস ঠিক করার সময় নয়, এখন মুখ ঠিক করার সময় নয়, এখন মুখেদের সমবেত করার সময়। এখন সিঙ্গুলারে কথা হবে না, এখন প্লুরাল নাম্বারে কথা হবে। এক বচনে কথা হবে না, বহু বচনে কথা হবে। আমরা বহু বচনের কথা বলতে চাই। হ্যাঁ, আমি একটা আপনার কথার উত্তর দিতে চাইব। বাংলা নিজের মেয়েকেই চায়, তার কারণ বাংলা তার আগের 10 বছর নিজের মেয়েকে দেখেছে, মেয়ের উন্নয়নমুখী কর্মকাণ্ড দেখেছে, তাই বলেছে বাংলা আবার নিজের মেয়েকেই চায়। আর ত্রিপুরায় এই 3.5 বছরের বিজেপির তাণ্ডব, স্বৈরাচার, অত্যাচার, স্বেচ্ছাচার দেখে ত্রিপুরার মানুষ এখন বলছে যে ত্রিপুরায় পরিবর্তন চায় এবং বাংলায় যেহেতু তৃণমূল এত উন্নয়ন করে তাই বলছে ত্রিপুরায় তৃণমূলকে চায়। আমি প্রশ্নটাকে দেখবো, বলছি প্রশ্ন এলে দিয়ে দেবো। আচ্ছা স্যার, গতকালকে বিজেপি রাজ্য সভাপতি বলেছে যে এই রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে সিপিএমকে তারা দেখতে পাচ্ছে, আপনারা কাকে দেখতে পাচ্ছেন? এতে আমি উত্তর দিলাম। যদি কাকুরি কিছু বলতে চান বলুন। ওরা বিরোধী দল হিসেবে সিপিএমকে চাইছে, আপনারা এখন কি ভারতীয় জনতা পার্টি ঠিক করে দেবে যে সিপিএম কি করবে? আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সেই প্রশ্নটা ওনাদের কাছে করেছিলেন? ভারতীয় জনতা পার্টি ঠিক করে দেওয়া এজেন্ডায় দেশের রাজনীতি হবে, এটা ভারতীয় জনতা পার্টি ভাবছে কি করে? মানুষ কি চায় সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ত্রিপুরার মানুষ বদল চাইছে। তারা চাইছে যে এই যে এখন ভারতীয় জনতা পার্টি সরকার আছে এবং তারা যে নিপীড়ন চালাচ্ছে ত্রিপুরার মানুষের উপর, তার থেকে তারা রেহাই চাইছে। ত্রিপুরাবাসী তৃণমূল কংগ্রেসকে চাইছে, ত্রিপুরাবাসী চাইছে যে তৃণমূল কংগ্রেস এসে যে কর্মসূচিগুলো, যে প্রকল্পগুলো, জনদরদি যে ব্যবহার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবাংলায় করছে, ত্রিপুরার মানুষের প্রতি সেই আচরণ, সেই ব্যবহার, সেই পরিকল্পনা, সেই প্রকল্পগুলো তৃণমূল কংগ্রেস ত্রিপুরাবাসীর প্রতি করুক। তাই মানুষ যেটা চাইছে তৃণমূল কংগ্রেস সেটাতেই উত্তর দিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমরা তাই জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। আপনার যে প্রশ্ন তারও একটা উত্তর আমি বলতে চাই যে আপনি জানতে চাইছেন মুখ, আপনাকে প্রথমে মানুষের কথা ভাবতে হবে। ত্রিপুরাবাসী আজকে আতঙ্কিত, ত্রিপুরাবাসী অত্যাচারিত, ত্রিপুরাবাসী অনুন্নয়নের শিকার। আজকে নয়, সিপিএমের আমলেও ওখানে কোনো উন্নয়ন হয়নি। এখানকার যে আনারসের যে চাষ ছিল, আনারসটা যে এক্সপোর্ট হতো সেটা সম্পূর্ণ বন্ধ। এখানে বাঁশের কাজ সারা পৃথিবীতে যেত, সেটাও বন্ধ। এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, রোজগারের ব্যবস্থা নেই। সার্ভিস ইন্ডাস্ট্রিতে যারা টিচার ছিল, আমি আগেই বললাম 10,500 কাছাকাছি টিচার
সেই জন্য ত্রিপুরাবাসী চাইছেন উন্নয়নমুখী তৃণমূল কংগ্রেস সরকার। এটা একটা দলীয় দাবি, তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা। দল এখানে এসে কাজ করবে মানুষের সাথে, এবং মানুষ নির্বাচিত করার পরে সেই সরকার সঠিকভাবে মানুষের জীবনে সুনির্দিষ্ট পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে উন্নয়ন আনবে। ম্যাডাম, আপনার থেকে একটি বিষয় জানবো। এই মুহূর্তে আপনারা অভিযোগ করছেন যে আপনাদের উপর বিভিন্ন ধরনের রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে। সেখানে বিজেপিও ঠিক একই ধরনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের পারে। সেখানে আপনারা বিশেষভাবে কিছু সংখ্যা তুলে ধরেন যে 15,000 খুন এবং 20,000, সেখানে 20,000 রয়েছে ঘর ছাড়া। এই সংখ্যাগুলোর হয়ে কতটুকু যুক্তিকতা রয়েছে আপনাদের থেকে একটু জানবো। এটা সর্বৈব মিথ্যা কথা। ভারতীয় জনতা পার্টির একটা ফেক নিউজের আলাদা কোম্পানি আছে, সেখানে 700 প্রশিক্ষিত তাদের কর্মকর্তারা আইটি সেল প্রত্যেক দিন বসে ফেক নিউজ, মানে মিথ্যা নিউজ, খবর মিথ্যা করে তৈরি করে ছাপিয়ে, ধরুন আমি আপনাকে বলি যে মুজাফফরপুর বিহারে একটি সিনেমা শুটিং হচ্ছিল, সেই সিনেমার একটি ছবি মহিলার কাপড় ধরে টানছে নিয়ে তারা ফেক নিউজে চালিয়ে দিল যে পশ্চিম বাংলায় এই ধরনের নাকি হচ্ছে। তারপর যখন সেটা প্রমাণিত হয় তারা ক্ষমা চাইতে বাধ্য হয়, এবং তাদের যে কর্মকর্তা ফেক নিউজ মিথ্যা কথাটা ফেসবুকে ছড়িয়েছিল তার শাস্তি হয়। শাস্তি হওয়ার তাদের কোনো লজ্জা নেই, কেননা এরা প্রত্যেকদিন 2-4টে করে ফেক নিউজ ছড়াচ্ছে। তাই এটা মিথ্যে কথা যে তাদের পশ্চিম বাংলায় রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো রকম হস্তক্ষেপ করা হচ্ছে। পরশুদিনকেও তাদের মহিলা সেল একটি কর্মসূচি গ্রহণ করেছিল, এবং তাতে কোনো কোনো জায়গায় তারা কিছু মহিলা জোগাড় করে কর্মসূচিটা করতে পেরেছিল। তবে আমি জানি বারাসাতে তাদের সেই কর্মসূচিতে কোনো মহিলা আসেনি, কেননা আজকে তাদের আস্তে আস্তে করে সংগঠনটা ভেঙে পড়ছে, দুর্বল হচ্ছে, কেননা রাজনৈতিক দিশাহীনতার পরিচয় দিচ্ছেন তারা। ফেক নিউজ এবং মিথ্যা কথা ছড়িয়ে মানুষের সাথে কাজ করা যায় না। ভারতীয় জনতা পার্টি যে নাম্বারটা দিচ্ছে সব মৃত্যুই দুঃখজনক, আমরা সমবেদনা জানাই যদি কেউ মারা যায়, কিন্তু যেখানে কেউ সত্যি সত্যি দেনার দায়ে আত্মহত্যা করেছে, মুর্শিদাবাদের ঘটনাটা ছিল দেনার দায়ে তিনি আত্মহত্যা করেছিলেন, এবং ভারতীয় জনতা পার্টি বলল যে উনি তাদের রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের সদস্য ছিলেন। ওর পরিবারের লোকরা বললো যে না, আমরা কোনোদিনও জীবনে আরএসএস করিনি। যেখানে কেউ মারা যাচ্ছে সেখানে ওনাদের কর্মকর্তারা গিয়ে বলছেন যে এটা ভারতীয় জনতা পার্টির সদস্য ছিল, অর্থাৎ ওনার মৃতদেহ খুঁজে বেড়াচ্ছেন পশ্চিম বাংলায়। এই ধরনের মিথ্যাচার যেটা করছেন পশ্চিম বাংলার পাড়ায় পাড়ায়, এটা কিন্তু সর্বজনবিদিত, এবং ভারতবর্ষের সব রাজনৈতিক দল জেনে গেছে ভারতীয় জনতা পার্টি কিভাবে মিথ্যাচার করে, কিভাবে ফেক নিউজ ছড়ায়। আপনি যে কথাটা বললেন তারই উত্তরে এতগুলো কথা বললাম। যা বলছে পশ্চিম বাংলায় রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না, সেটা সর্বৈব মিথ্যা। পশ্চিম বাংলার মতো গণতন্ত্র সারা পৃথিবীতে আর কোথাও প্রতিষ্ঠিত আছে বলে আমার জানা নেই। হ্যাঁ বলুন না, এইটা উনি আপনি 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 কোন প্রেস কাইন্ডলি বলবেন, টিভি টাইম ওইখান থেকে করুন না, তার সুবিধা হয়। হ্যাঁ এর মধ্যে একজন সাংবাদিকের নাম সুদীপ্ত ভৌমিক, যাকে নাকি পুলিশের ক্যাম্পে ডেকে নিয়ে গিয়ে পুলিশের ক্যাম্পে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আমি শুনতে পাচ্ছি না। আমার বলবো হ্যাঁ স্যার 2017 সালে আমাদের রাজ্যের দুজন সাংবাদিক খুন হয়েছিল। এখানে হ্যাঁ, ও রাজ্যের দুজন সাংবাদিক যে খুন হয়েছিল, এর মধ্যে একজন সুদীপ্ত ভৌমিক, ওনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পুলিশের ক্যাম্পে গুলি করে হত্যা করা হয়েছে। বাহ, সেই সময় ছি, ছি, ছি। আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটি প্রতিনিধি দল এসে শহীদ সাংবাদিক সুদীপ্ত ভৌমিকের বাড়িতে যান, এবং মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে আলাপ হয়, এবং মমতা ব্যানার্জি ওনাকে সমবেদনা জানিয়ে পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করেন। এবং পশ্চিমবঙ্গ থেকে আসা আমাদের যে প্রতিনিধি টিম ছিল, ওনারা এই শহীদ সাংবাদিকের পরিবারকে, মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি ছিল যে পশ্চিমবঙ্গে শহীদ সাংবাদিকের একজন ছেলে রয়েছে, একজন কন্যা রয়েছে, ছেলেকে সরকারি চাকরি দেবে এবং মেয়েকে পড়াশোনা সম্পূর্ণ দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জির এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ বেঙ্গলেও কিছুদিন আগে সফলতা হয়েছে। এই প্রতিশ্রুতিটা মমতা ব্যানার্জির এই প্রতিশ্রুতিটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি কেন
কথা হচ্ছে ঘটনাটা আমি জানতাম না, আমরা জানতাম, আমি জানি না এখন অন্য কেউ জানেন কিনা, আমি অন্তত জানতাম না। আপনি যখন বলছেন আমি ধরে নিচ্ছি নিশ্চয়ই এর সত্যতা আছে। এবার কথা হচ্ছে যে 17 সালে এটা মানে তার মানে 18 সালে এখানে একটি নতুন সরকার আসে। 17 সালে এই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং 18 সালে এখানে নতুন সরকার আসছে। আমার বক্তব্য হচ্ছে যে এই প্রশ্নটা 18 সালে নতুন সরকারের কাছে কি আপনারা কখনো গিয়ে দাবি করেছিলেন যে এইরকম পশ্চিমবঙ্গ থেকে একটি দল এসে প্রতিশ্রুতি দিয়ে গেল এবং তারা রাখলো না, এখানে একটা নতুন সরকার এসছে, আপনাদের তো এটা পালন করা উচিত। 1, 2, যদি পশ্চিমবঙ্গে যান তাহলে দেখতে পাবেন আমাদের সরকার যারা যেখানে পথ দুর্ঘটনায় বা অন্যান্য ঘটনায় এমনকি রাজনৈতিক সংঘর্ষে যারা মারা গেছেন তাদের 90%কে মমতাদি চাকরি দিয়েছেন, মমতাদি কথা দিচ্ছেন এবং মমতাদি রাখছেন না, হয় না, হয়তো 5-10% ক্ষেত্রে হয়েছে। যদি আমি এখনো বলছি যদি 18 সালে যদি আমাদের সরকার আসতো, এতদিন ওদের চাকরি হতে হয়ে গেছে। ত্রিপুরায় সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা তো ভাই তৃণমূল কংগ্রেসের হাতে নেই। স্যার একটু বলে দিচ্ছি, উনি কিন্তু ত্রিপুরাতে সরকারি চাকরি দেবে বলেননি। আমার কথাটা আপনি একটু বুঝার চেষ্টা করুন। উনি বলছেন পশ্চিমবঙ্গের সরকারই দেবে। আমাকে এটা জানতে হবে। উনি আমি বলছি শেষ করি, আপনার সঙ্গে একজন ব্যক্তি আছে আশিস বাবু আছে, ওই সময় সরস্বতী বাবু এসেছিলেন, আশিস বাবুর সঙ্গে ছিলেন। আপনাদের কোনো টিভি ও ওনার বাড়িতে গিয়ে এই প্রতিশ্রুতি দিয়েছে যে ত্রিপুরা সরকারের চাকরি না, পশ্চিমবঙ্গের সরকার থেকে চাকরি দেওয়া। আমি তো বলছি 18 সালে একটা নতুন সরকার এসেছেন, আপনি মুখ্যমন্ত্রীকে কি কখনো বলেছেন এই প্রশ্ন করেছেন? আপনাকে আমি জানতে চাইছি আপনারা করেছেন? আপনাদের সরকারই নেই। আর পশ্চিমবঙ্গে যদি দেওয়ার কথা হয়ে থাকে যেটা আপনি বলছেন, সেটা আমি আবার বলি 90% ক্ষেত্রে আমাদের কাজ হয়েছে। ছেলেও বয়স হয়নি তাই জন্য যখন বলেছে। ও দিদি ফোনে বলেছেন, আর তখন ছেলেটি বয়স হয়, বয়স হয়, বয়স হোক, সাবালক হোক, আমরা দেখবো আপনি সে যোগাযোগ করবে। আপনি দিন আমাদের দিন। আচ্ছা আসলে ওর সঙ্গে আমরা কথা বলে নেবো, ওদের সঙ্গে আমরা কথা বলে নেবো। কিন্তু আবার আমি বলছি পশ্চিমবঙ্গে, ত্রিপুরায় যা হয় না পশ্চিমবঙ্গে হয়। দাদা উনি ছিলেন, ওনার সাথে পান্নাজি ছিলেন তখন ছিলাম আমার পাড়ারই ঠিক আছে ঠিক আছে, আমরা পরে শুনে নিচ্ছি দিদি, আমরা পরে শুনে নিচ্ছি। হ্যাঁ হুম। আচ্ছা, আপনাকে একটা অনুরোধ করবো, আপনি একটু বিপ্লব বাবুকে জিজ্ঞাসা করবেন যে পশ্চিমবঙ্গে 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জার্নালিস্টদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স স্কিম চালু করেছেন মা বই বলে, সেটা কেন এখনো ত্রিপুরাতে চালু হচ্ছে না? এই মা বই স্কিমটা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আর কোনো রাজ্যে কোনো জার্নালিস্টদের জন্য হেলথ ইন্স্যুরেন্স চালু হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো মুখ্যমন্ত্রী করেন। একটু বিপ্লব বাবুকে বলবেন যদি পারে আপনাদের জন্য। এবার ওকে দিয়ে দাও। এটা সাংবাদিকদের জন্য যদি ইন্স্যুরেন্স করান, ওটাই আমার কলিগ বললেন, সহকর্মী বললেন, ভালো হয়। মা বই ওই কুসুম বলবে তো কিছু নাকি? সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 15 দিনের মধ্যে সংগঠন ত্রিপুরায় তৈরি করা হবে। না বলেননি এটা, আমি ছিলাম সে সাংবাদিক বৈঠকে। তাহলে না 15 দিনের মধ্যে এটা বলেননি উনি। তাহলে মানে আপনারা ত্রিপুরায় সংগঠন আপনি 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 আমার নেতাকে দয়া করে ভুল কোট করবেন না। প্রশ্নটা কি মানে তাহলে মানে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় সংগঠন করার ব্যাপারে কি ভাবছে এবং মানে সাংগঠনিক সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন, আমি আবার সেটাকে পুনরুদ্ধৃত করছি। সম্মানীয় নেতা আমাদের যা বলেছিলেন সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে আমি নিজে আসবো এবং এসে আমি কমিটি গঠন করব। তিনি যখন বলেছেন তো তার উপরে আপনার আস্থা রাখুন। স্যার স্যার ত্রিপুরায় শাসক দল বিজেপি, তো বিজেপির সঙ্গে লড়াইয়ে আপনাদের সাংগঠনিক প্রস্তুতিটা কি? হ্যাঁ, সেই প্রস্তুতি নিয়ে আমি এক্ষুনি যাবো, কেননা আমার আরেক সম্মানীয় সাংসদ কুসুম বন্দ্যোপাধ্যায় তিনি এই আগামী কর্মসূচি নিয়ে কিছু বলতে চাইছেন। প্রাক্তন ভারতীয় টিমের ক্যাপ্টেন ছিল সে ফুটবলে। ওই পাশে সবুজ জামা বসে গেছে, সবুজ জামাটাকে আমি কিছু বলতে চাইছি না। আমার সাথে স্থানীয় আমাদের প্রিয় মানুষ ভারতবর্ষ, আমাদের শিক্ষামন্ত্রী আছেন, মাননীয় মহিলাদের লিডার এবং সিনিয়র এমপি মাননীয় কাপুর হোসেন আছেন, আমাদের ছোট ভাই নেতা যেটা বলা যায় ডক্টর আছেন আমার সাথে। কিছু বলার নেই, খালি একটাই বলা, আমাদের স্লোগান ছিল দিদি খেলা হবে, তো খেলা হবে, খেলা হবে যখন শুরু হয়েছে আবার এখানেও, তাই এখানেও খেলা হবে। এখানে বিজেপি গোলায় করে দুশো বলে থাকবে, এটাই বলা হয়। খেলা হবে। সবাই আপনাদের একটা কথা হচ্ছে, আমি জানতে চাইবো
সবাই বলছে প্রশ্নটা একটু বলটা আপনি নিয়ে একটু নড়াচড়া করুন। এখানে রয়েছে বাংলার জার্সি, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানকার আগরতলার জার্সি এই জার্সি লড়াইয়ের সঙ্গে না প্রতিবাদ করার জন্য ব্যবস্থাপনা। আমি জিজ্ঞাসা করবো আমার নেতাদের যে ওরা একটু বলছে প্রশ্ন একটু বলটা জায়গায় করুন, আমরা দেখবো আমরা করতে পারি, বুঝতে পারছেন? করুন করুন হ্যাঁ হ্যাঁ করুন না। ওর জন্য করবে 100 বার চেষ্টা করি, লোক তো 66 বছর বয়স, কিন্তু চেষ্টা করছি। হ্যাঁ সামনে চলো যান, সামনে যান, খেলা হবে। ও পারবেন, খেলা হবে, চলুন। বাহ, সেই 100 বার পাবে। তোমরা ডান্দিক বাদিক করো কেন বাবা, ওকে বিরক্ত করছো? তোমরা করো। ছেড়ে দিন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, চলো আমার ছেড়ে দিই ঘরটা নাকি, 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আর দুটো প্রশ্ন নিতে পারবো না, সময় আমাদের কম। হ্যাঁ কতবার পারবো? যতগুলো পারবো, 1 মিনিট, যতগুলো পারবো ততগুলো হারবে। এখানে যতগুলো পারবে সব আগে একটু কথা বলছি আমি। কি করতে কাট যাচ্ছ করি। দিয়ে? প্রথমে তার কার আছে তোর? কি করছে? প্রসেনদা ছেড়ে দিন, ছেড়ে দাও ছেড়ে দাও, প্রসেনদা ছেড়ে দিন, ছেড়ে দিন। লন্ড বন্ধ। কি করছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কি হবে? আমি বলো। থ্যাংক ইউ, সো নাইস। চলো। সরি, সেখানে তিনি বলছেন যে 14ই আগস্ট বিভীষণ বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হবে। সামনে বিভীষিকা বিভাজন স্মৃতি দিবস পালন করা হবে। তিনি বলছেন যেহেতু সামনে পাঞ্জাবি ইলেকশন রয়েছে, আজকের দিনটাকে কি মাথায় রেখে কোথাও জাতীয়তাবাদের জীবিত তোলার চেষ্টা এর মাধ্যমে? এখন কথা হচ্ছে যে 14ই আগস্ট 16ই আগস্ট এই দিনগুলোকে ওইভাবে ক্যাজুয়ালি বলে দিলে হবে না। যদি বাংলার এবং পাঞ্জাবের বিভাজন যদি দেখেননি, পাঞ্জাবের হয়তো নির্বাচনের কথা মাথায় রেখে বলেছে। পাঞ্জাবের যে বিভাজন, তার সঙ্গে বাংলার বিভাজনের একটা মৌলিক ফারাক রয়েছে। কি ফারাক রয়েছে কি সেখানে, এটা আমি এখানে বলতে আমি চাইছি না, কিন্তু এটুকু বলতে পারি যে নির্বাচনের দিকে তাকিয়ে ওনার এই ধরনের স্লোগান আমার মনে হয় আরও দায়িত্বশীল হওয়া উচিত। এই দিনগুলো বাঙালি শুধু নয় বা পাঞ্জাবি শুধু নয়, ভারতবর্ষের ইতিহাসে এগুলো গভীর ব্যঞ্জনা এবং গভীর ক্ষতচিহ্ন বহন করে। এগুলোকে বুঝে শুনে বলা উচিত। আর আপনাকে বলি, আজকে 14ই আগস্ট বাংলা কন্যাশ্রী দিবস পালন করেনি, যেখানে পোস্ট ডক্টরেট পড়া মেয়েদের বলছি কি করে সব কথা। স্কলারশিপ পৌঁছে দেওয়া হয়, এখানেই তখন একটা হচ্ছে জাতীয় স্তরে একটা জটিল বিষয়ে ভাবনা চিন্তা এগোচ্ছে। সিএম অনেকের সাথে দেখা হয়েছে, কংগ্রেসের কাছেও সোনিয়া গান্ধীর সাথেও দেখা হয়েছে। তো ত্রিপুরাতে কংগ্রেসের ভূমিকা নিয়ে আপনারা কি ভাববেন? কারণ অনেকেই দেখা যাচ্ছে যে কংগ্রেস কর্মী তারা তৃণমূল কংগ্রেসের সাথে জয়েন করে যাচ্ছে। কংগ্রেসের প্রায় তো সকলেই এখানে আমাদের দিকে প্রায় চলে আসছেন, আর বাকি কংগ্রেস কোথায়? কংগ্রেসের বেশিরভাগ জাতীয়তাবাদী নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, এবং আপনাদের এটাও জানিয়ে রাখি, ত্রিপুরার বহু বিজেপি নেতা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইনাল বল নেবেন, কাদের নেওয়া হবে কাদের নেওয়া হবে না। শুধু এটুকু জানাতে পারি, সমস্ত দল আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু আমরা নেতার থেকেও বেশি জোর দিচ্ছি আমরা বুনিয়াদী সংগঠনের উপর, গ্রাসরুট লেভেলের সংগঠনের উপর। আমরা 8টি জেলায় যা যা করার, সংগঠনের যে প্রস্তুতি নেওয়ার, আমরা কর্মীদের উপর বিশেষভাবে ভরসা রাখছি এবং কর্মীদের পাশে আছি। এই বার্তা দেওয়ার জন্য এসেছি। 1 ঘন্টা আমাদের সময় প্রায় শেষ। হ্যাঁ, বিজেপির যে সংখ্যাধিক্য যেটা দেখা যাচ্ছে, সেটা কি কোথাও কি মনে হচ্ছে যে কংগ্রেস কিছুটা হলো দায়ী, তাদের চুপ করে থাকা, কোথাও গিয়ে সাংগঠনিক দিক থেকে তাদের দুর্বলতা, নেতৃত্বের অভাব? আমি বলতে পারবো না। দেখুন, নেতৃত্বে আমি এখানে ত্রিপুরার অন্যতম দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছি। কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের সঙ্গে কি কথাবার্তা হবে
সেখানে আমাদের উচ্চতর নেতৃত্ব আছে এবং এখানে এতজন সাংসদ আছে। আমি জানি না শান্তনু কিছু বলতে চান, আপনি না, বলুন। এটা নিয়ে দিল্লির রাজনীতি আমি ভালো বলি না, বলবো না এটা। আপনি বলুন, বলে দিন, বলবেন না। রাজনৈতিক নানান রকমের জোট হতেই পারে, কিন্তু ত্রিপুরার সমস্যাটা আলাদা। ওটাকে সর্বভারতীয় স্তরে যে জোট হচ্ছে বা কথা হচ্ছে বলে আপনি বলছেন, তার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ত্রিপুরার মানুষ যে অত্যাচারিত আগেও ছিল বামফ্রন্ট সরকারের আমলে, এবং তারপরে ভারতীয় জনতা পার্টি আসার পর তো দুর্দশা শেষ নেই। সুতরাং ত্রিপুরার মানুষের সাথে, মানুষের পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেস আমরা এখন সর্বতভাবে ঝাঁপিয়ে পড়ে তাদের সর্বচেষ্টা করে সেই মানুষের জীবনে সুযোগ ফিরিয়ে আনার চেষ্টা করছি, এবং আমরা জিতব। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসই জিতবে আগামী নির্বাচনে। বাকি কথা আমরা পরে বলবো। না না, মানে জোট, সমীকরণ, এগুলো হচ্ছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন। তৃণমূল কংগ্রেসই এই কৌশল বা সমীকরণ থেকে অনেক বেশি জোর দেয় সাধারণ মানুষের আবেগের উপর, সাধারণ মানুষের দাবি দেওয়ার উপর। মানুষের চাহিদা ঠিক করে দেবে জোট হবে কি হবে না ত্রিপুরায়। একটা প্রশ্ন হচ্ছে, ত্রিপুরায় উত্তরটায় তৃণমূলের হয়ে অনেকদিন খেলেছিলেন, তিনি তাকে গতকাল প্রশ্ন করা হলে তিনি ত্রিপুরায় জয় সম্পর্কে ততটা আশাবাদী নন। না, দেখুন দেখুন দেখুন, মুকুলদার শরীরের অবস্থা ভালো নয়, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। তার কিছুদিন আগে তার ব্যক্তিগত জীবনে একটি দুর্বিপাক হয়েছে, এখন তার বয়সও হয়েছে, শারীরিক অবস্থা ভালো না। তিনি কোনো কোনো জায়গায় কখনো কোনো কিছু অসংলগ্ন কথা, দু একটা কথা বলে থাকতেই পারে। আপনারা পুরোটাকে যদি রাজনৈতিকভাবে দেখেন, মানবিকভাবে না দেখে, এটা আমার আপনার ক্ষেত্রেও কিন্তু হতে পারে। সেইটাকে আপনাদের একটু বিবেচনার মধ্যে রাখা উচিত, এইটাই বলতে পারি। শেষ একটি বিষয় জানতে চাই, 10,300 দেশ আমাদের রাজ্যে কি বড় সমস্যা? আগে 10,300 দেশ শিক্ষক, হ্যাঁ, শিক্ষকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, খুব ইতিবাচক মিটিং হয়েছে, এবং তারা বলেছেন ওই 10,000 শিক্ষক, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমরা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমরা সবাই এখানে র্যালি করবো, ওই 10,000 শিক্ষক আমাদের সঙ্গে রাস্তায় নামবেন। স্যার আপনাদের তাদের জন্য আগামী দিনে কি চিন্তা আছে? সেটা তখন বলবো। সেগুলো এখন আমরা ধাপে ধাপে বলবো। আপাতত আমাদের এই আজকের দিনটা আমরা 15ই আগস্ট এবং 16ই আগস্ট এবং সংগঠনের বিস্তার এবং ব্যাপ্তি, এইটা নিয়ে আমাদের যা বলার ছিল, এবং ত্রিপুরার বিজেপি যে আমাদের সঙ্গে যা করছে, আমরা বলবো ওদের মতিচ্ছন্ন বিজেপির সুমতি ফিরে আসুক, এইটুকু আমরা দাবি জানাচ্ছি, অনুরোধ করছি। এই আর কি। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। আপনাদের সত্যি অনেক কৃতজ্ঞতা, আপনারা এখানে খুব স্বল্প নোটিশে উপস্থিত হয়েছেন বলুন। নমস্কার। ওটা কি আলাদা হবে না কি ওটা? আর না, উঠে যাবো? হ্যাঁ বলুন। কংগ্রেস তো আপনারা খালি করে দিচ্ছেন, তাই? চলে আসছে সবাই। কংগ্রেস তো এমনিতে সংগঠন রাজ্যে, আর বিশেষ করে কংগ্রেস দেশে কতটুকু শক্তিশালী হবে না, এখনো পর্যন্ত সিপিএম এবং বিজেপি থেকে আপনারা যার খুশি সে আসবে। আমি তো এক্ষুনি বললাম বিজেপির সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন, আনতে পারছি না কেন? সেটা আমরা তো জ্যোতিষী নই। আপনাকে মনে হচ্ছে আমরা এখানে জ্যোতিষীরা বসে আছি, কবে আসবে দিনক্ষণ বলবো? শয়তান একদম। হ্যাঁ, আপনি জ্যোতিষী হতে পারেন, আমরা জ্যোতিষী নই। চলো, আপনি যদি জ্যোতিষ চর্চা করেন, আমি পরে আপনাকে হাত দেখিয়ে আসবো, চিন্তা করবেন। নিশ্চয়ই যাবো আপনার সাথে। আচ্ছা ধন্যবাদ। চলে যাবো, উপরে চলে যাবো।